ক্লাস 9 ম্যাথ বসে দেখি 2। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 9-এর গণিত বিষয়ের সূচকের নিয়মাবলী যে বিষয়টি রয়েছে তার কোষে দেখি 2 এর 3 নম্বর দাগের এবং 4 নম্বর দাগের যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে সবগুলো কিন্তু আজকে আমি খুব সহজভাবে সমাধান করে দেবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি 1 নম্বর এবং 2 নম্বর দাগের অঙ্ক এবং সূচকের নিয়মাবলী বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো, বা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো আজকে যারা চ্যানেলে নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকে, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো কোষে দেখি 2 এর যে 3 নম্বর দাগের অঙ্ক আমরা শুরু করবো আজকে। তো এটা পেজ নাম্বার 27, তোমাদের বইতে 27 নম্বর পেজে এটা রয়েছে। তো প্রথম যে 3-এর 1 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা কি আছে না, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজায়। ঊর্ধ্বক্রম মানে কি? ক্রমে ঊর্ধ্বের দিকে যাওয়া, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তো 1 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সেটি আমি খাতায় লিখে নিলাম। তো দেখো ক্লাস 9 গণিত কোষে দেখি 2 এবং পার্ট 2। পার্ট 1 কিন্তু আগে করে দেওয়া রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই এন্ড স্ক্রিন থেকেও বা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবে। 3 নম্বর দাগের মানের ঊর্ধ্বক্রমে সাজাই অঙ্ক আমরা করব। 1 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সেটা আমরা তুলে নিলাম। কি আছে? 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4 এবং 6 টু দি পাওয়ার 1/3। তো দেখো এটাকে আমরা কিভাবে করব। 5 টু দি পাওয়ার হাফ এটা এভাবে লিখে নিলাম, 10 টু দি পাওয়ার 1/4 এটা নিচে লিখলাম, তারপরে 6 টু দি পাওয়ার 1/3 এটাকে নিচে লিখলাম। এবারে দেখো এর যে পাওয়ার বা সূচক, এখানে হাফ আছে, 1/4 আছে, 1/3 রয়েছে। এদের এই যে পাওয়ার বা সূচকের যে হরগুলো রয়েছে না, 2, 4 এবং 3, এদেরকে লসাগু করব। করে কেন লসাগু করব? কারণ এই হরগুলোকে আমরা সমান করব। কেন করছি এর নিশ্চয়ই পরে বুঝতে পারবে। দেখো হরগুলোকে যদি আমরা লসাগু করি, এখানে লসাগু কত হচ্ছে? 2, 4 এবং 3। এদের লসাগু যদি করি 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 3 থাকলো, তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে? 2 গুণ 2 গুণ 3, তাই না? অর্থাৎ 2 দুগুণে 4, 3 এ 4 কত? 12 হচ্ছে লসাগু। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি 5, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে 5 আমরা কি করব? 12 আনবো না, লসাগু করে আমরা নিচে যে হরটা আছে সেটা 12 আনবো। তাহলে পরে এই যে 2টাকে 12 নিয়ে যাব, তার মানে 2-এর সঙ্গে কত গুণ করলে 12 যাব? 2-এর সঙ্গে নিশ্চয়ই 6 গুণ করলে 12 হবে। তাহলে নিচে 6 গুণ করেছে মানে ওপরেও আমরা একের সঙ্গে কী করতে হবে? 6 গুণ করতে হবে, নইলে তো ওই ভগ্নাংশটা একই থাকবে না, তাই না? তাহলে পরে এই দেখো 6 দুগুণে 12, আর এখানে 6 একে কত হচ্ছে? 6। আচ্ছা, ঠিক একই রকমভাবে এখানে 10 লিখলাম, এখানেও দেখো 10 লিখলাম, কিন্তু 10-এর এই জায়গাটা কি হচ্ছে? হর হয়ে যাবে 12, সূচকের যে হর সেটা হয়ে যাবে 12। তাহলে এখানে 4 কি ছিল? 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 3 গুণ করলে 12 হবে। তাহলে ওপরে 1 আছে, ওপরের সঙ্গেও নিশ্চয়ই 3 গুণ করতে হবে। তার মানে ওপরে যাচ্ছে 3 একে 3, আর এখানে 4 3 4 12, ঠিক আছে। আচ্ছা, ঠিক একই রকমভাবে এটা করব। 6 লিখলাম, এখানে লিখলাম 6, আর নিচে হর হয়ে যাবে কি? সূচকের হর হয়ে যাবে 12। আচ্ছা, এবারে এখানে কত ছিল? 3, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হতো? 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হবে। তাহলে 3 4 12, আর নিচে যেহেতু 4 গুণ করেছি ওপরেও নিশ্চয়ই 4 গুণ করতে হবে, অর্থাৎ 4 একে 4। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখো নিচে 12 12 12 হয়ে গেছে। এইবারে এটাকে আমরা কি লিখতে পারি? যে 5, এই যে 5 টু দি পাওয়ার 6 লিখে বাইরে আমি 1/12 করতে পারি, তাই না? কেন? এই যে পাওয়ার, ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার, এই দুটো গুণের সম্পর্ক। তাহলে গুণ করলে কত? 6 একে 6, আর নিচে 12, তাহলে 6-এর 12ই থাকছে। বুঝতে পারলে? এটাকে এভাবে লিখতে পারি। ঠিক একই রকমভাবে এটাকে আমরা কি 10 টু দি পাওয়ার 10 কিউব করতে পারি, আর বাইরে লিখতে পারি 1/12। ঠিক একই রকমভাবে এটাকে কি লিখতে পারি? 6 টু দি পাওয়ার 4, বাইরে লিখতে পারি কি? 1/12। এইবারে এই যে 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6 মানে কি? 5কে আমরা 6 বার গুণ করবো। 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 5 গুণ 5, 6 বার গুণ করে দেখো। 5 5 25, 5 25 সঙ্গে 125, 5 5 25, 5 25 সঙ্গে 125, তাহলে 125 গুণ 125 যদি আমরা গুণ করি, তো দেখো আমি গুণটা ডান দিকে করে দিয়েছি। গুণটা করতে গেলে ভিডিওটি বড় হয়ে যেত, তোমরা গুণটা দেখে নেবে। কত পেলাম না? 125 গুণ 125 করলে আমরা 15,625 পাচ্ছি। তার মানে এইটা সমান পাচ্ছি 15,625। এই জায়গাটা একটু জায়গা শর্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে লসাগুটা করেছি। আচ্ছা, এর পাওয়ারে কত হচ্ছে? 1/12, ঠিক আছে।
ঠিক এই রকমভাবেই এখানে আমরা যদি 10-এর কিউব, 10 কিউব মানে 10কে কয়বার গুণ, 10 গুণ 10 গুণ 10, তাই না? অর্থাৎ একের পরে একটা, দুটো, তিনটে শূন্য হবে। অর্থাৎ 1000 হলো, তার উপরে কত হচ্ছে পাওয়ারে 1/12। ঠিক একই রকমভাবে 6/4 অর্থাৎ 6কে কবার গুণ করব, 4বার গুণ করব, তাই না? তাহলে 6 6 36, 6 6 36, 36 গুণ 36 যদি আমরা গুণ করি, 6 6 36-এর 6, হাতে 3, 3 6 18, 19 20 21, ঠিক আছে? 216, 3 6 18-র 8, হাতে 1, আর 3 3 9 রাখে 10, তাহলে কত হচ্ছে 6 8 রাখে 9, 8 রাখে 9, এখানে 2 1, অর্থাৎ 1296। তাহলে এখানে হচ্ছে 1296, উপরে হচ্ছে 1/12। তাহলে কি কি পেলাম দেখো, সবচেয়ে প্রত্যেকের পাওয়ারে আছে 1/12, ঠিক আছে? তার মানে সবচেয়ে ছোট সংখ্যাটাই আমাকে বার করতে হবে। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 1000। তারপরে বড় সংখ্যা কত? 1296। তারপরে সবচেয়ে বড় সংখ্যা কত? 15625। তার মানে সবচেয়ে ছোট এইটা হবে, তারপরে এইটা, তারপরে এইটা। আচ্ছা, এইটা মানে কোনটা? এইটা। অর্থাৎ আমরা এখানে লিখব, যেহেতু দেখো সবচেয়ে ছোট এইটা 1000 টু দি পাওয়ার 1/12 লেস দ্যান এটা 1296 1/12, তার চেয়ে বড় কোনটা? এটা 15625 টু দি পাওয়ার 12। যেহেতু এইটা, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই সবচেয়ে, এই যে 1000 টু দি পাওয়ার 1/12, এইটা মানে কোনটা? এইটা। অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4। তারপরে যেহেতু মানের ঊর্ধ্বক্রমে কথাটা লিখেছি, সুতরাং এই লেস দ্যান চিহ্নটা লেখার দরকার নেই, কমা দিয়ে লিখলেই কিন্তু হবে, ঠিক আছে? তারপরে ছোট বড় কোনটা? এইটা মানে এইটা 6 টু দি পাওয়ার 1/3। তারপরে সবচেয়ে বড় কোনটা? এইটা 5 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে? এই হয়ে গেল উত্তর। এইগুলো কিন্তু সবই রাফ, ঠিক আছে? একটু এখানে জায়গা কমে গেছে, তোমরা একটু বুঝে নিও। দেখো 3-এর 2 নম্বর দাগে যে অঙ্কটি রয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, সেই অঙ্কটি এবার সমাধান করব। তো দেখো 2 নম্বর দাগের অঙ্কটি আমি খাতায় লিখে নিয়েছি। এখানে কি কি ছিল? 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2 এবং 8 টু দি পাওয়ার 1/4। এই ঠিক আগের অঙ্কের মতোই, কিন্তু আগের অঙ্কটি যদি বুঝতে পারো তাহলে পরে এটা অবশ্যই পারবে। দেখো এটা যারা বুঝতে অসুবিধা আছে, দ্বিতীয় নম্বরটি দেখো, তাহলে পরে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো দেখো এখানে 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2 এবং 8 টু দি পাওয়ার 1/4 আমরা পরপর লিখে নিয়েছি। এবার কি আমাদের উদ্দেশ্য কি? যে এই যে পাওয়ার বা সূচক আছে তার যে হরগুলো আছে তাকে আমরা একই করব। একই করতে গেলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু অর্থাৎ 3, 2 আর 4। লসাগু আমরা এর আগের কত পেয়েছিলাম? 12 পেয়েছিলাম। তো আবার একবার দেখে নিই, 2 দিয়ে গেলে এখানে 3 থাকছে, এখানে 2 1 2, 2 2 4, তার মানে কত থাকছে? 2 গুণ 3 গুণ 2 অর্থাৎ 12। তাহলে লসাগু পেলাম 12। এইবারে দেখো এখানে 3 ছিল আর এখানে 3 থাকবে, এবং লসাগু যেহেতু 12, আমরা 12 আনবো। আচ্ছা, 3 এখানে 12 আনতে গেলে 3-এর সঙ্গে কত গুণ করতে হতো? 4 গুণ করতে হতো। তার মানে এই 1-এর সঙ্গেও আমরা উপরে, যেহেতু আমরা এই ভগ্নাংশটা একই রাখবো, তার জন্য 1-এর সঙ্গেও 4 গুণ করতে হবে। আচ্ছা, 3-এর 4 12, তাহলে 4 1-এ কত? 4। আচ্ছা, ঠিক একই রকমভাবে 2, এখানে 2-এর যে সূচক আছে তার যে হর হবে সেটা 12 হবে। আচ্ছা, 2-এর এখানে 2 ছিল, 2-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 6 গুণ করলে 12 হবে। তার মানে ওপরেও আমাকে 1-এর সঙ্গে 6 গুণ করতে হবে। তাহলে দেখো 6 2 12, 6 1 6 হলো। ঠিক একই রকমভাবে 8, এখানে 8, এই যে হরটি হবে 12। আচ্ছা, এখানে 12 আনতে গেলে 4-এর সঙ্গে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে উপরেও কিন্তু আমাকে 1-এর সঙ্গে 3 গুণ করতে হবে। তার মানে 3 4 12, 3 1 এখানে 3 হলো। এইবারে দেখো এইগুলোকে আমরা কি লিখতে পারি না, 3 টু দি পাওয়ার 4, আর বাইরে আমরা লিখতে পারি 1/12। ঠিক একই রকমভাবে এটাও 2 টু দি পাওয়ার 6, বাইরে আমরা লিখতে পারি 1/12। ঠিক একই রকমভাবে 8 টু দি পাওয়ার 8 কিউব, তার বাইরে লিখতে পারি 1/12। ঠিক আছে, এবারে এই সংখ্যাগুলোকে 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 3কে কতবার গুণ করবো? 4 বার। ঠিক আছে, 3 3 9, 3 3 9 27, 3 27 কত? 81। তাহলে 81 টু দি পাওয়ার 12 হলো। আচ্ছা, এটা কি 2 টু দি পাওয়ার 6, মানে 2কে আমরা কতবার গুনবো? 2 2 2 2 2 2, অর্থাৎ 6 বার গুণ করবো। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 কত? 64। তাহলে 64
1^12। আচ্ছা 8³ মানে আমরা 8কে কতবার গুণ করব? 3 বার গুণ করব। 8 আসতে 64, 8 64 কত? 512। ঠিক আছে, তাহলে পরে এখানে আমরা লিখব 512, বাইরে কত? 1/12। আচ্ছা এখানে কত পেয়েছিলাম? 81, এখানে কত পেয়েছিলাম? 64, এটা লিখে দিলাম। আচ্ছা এইবারে দেখো প্রত্যেক ক্ষেত্রে বাইরে আমরা পাওয়ারে পেলাম 1/12, তাহলে ভেতরের সংখ্যা সবচেয়ে ছোট কোনটা? 64, তারপরে বড় কোনটা? 81, তারপরে কোনটা? এইটা। অতএব আমরা এখানে লিখতে পারি যেহেতু সবচেয়ে ছোট 64^1/12, তার চেয়ে বড় কোনটা? এটা 81^1/12, তার চেয়ে বড় কোনটা? এটা 512^1/12, এইটা। অতএব আমরা লিখতে পারি মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই। দেখো লিখে নিয়েছি, মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই। তাহলে সবচেয়ে ছোট এইটা মানে এইটা, অর্থাৎ 2^1/2। তারপরে কোনটা? দেখো এটা মানে কোনটা? 3^1/3, তাহলে 3^1/3। তারপরে সবচেয়ে বড় কোনটা? এটা মানে কত? 8^1/4, এটা লিখে দিলাম। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো এই যে 3 নম্বর দাগের অঙ্কটি রয়েছে সেটা আমরা সমাধান করব। এবার দেখো এখানে কি বলছে? 2^60, 3^48, 4^36 এবং 5^24। আমার উদ্দেশ্য হচ্ছে পাওয়ার বা সূচককে একই আনা, তাহলে পরেই কিন্তু আমি সহজে বুঝতে পারবো যে কোনটা ছোট এবং কোনটা বড়। তো পাওয়ার এবং সূচককে একই কিভাবে আনছি? এখানে দেখো পাওয়ার এখানে কি আছে? 60, 48, 36 এবং 24, এই চারটেই কিন্তু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এটাকে আমরা গসাগু করব। গসাগু দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু 12 দিয়ে দিতে পারবো। দেখো তো এখানে 12 দিয়ে যদি দিই তাহলে পরে 5×12 60, 4×12 48, 3×12 36 আর 12×2 24, তাই না? আর যাবে না কিন্তু। তাহলে পরে এই 12টাকে কিন্তু আমি সবার ক্ষেত্রেই সূচক হিসেবে বা পাওয়ার হিসেবে রাখতে পারবো। বোঝাতে পেরেছি? এবারে দেখো এটাকে আমরা কি করতে পারি? 2^60কে আমরা যদি বাইরে যদি আমরা 12 করি তাহলে পরে ভেতরে কি করতে পারো? 5 করতে পারি। এই যে 5×12 60, তাহলে 5×12 60, এটার সঙ্গে এটা তো গুণের সম্পর্ক, তাহলে পরে একই হলো বিষয়টা। আচ্ছা ঠিক একই রকমভাবে 3-এর সঙ্গে এই 48 যদি হয় 4 করতে পারি। দেখো ঠিক হচ্ছে কিনা দেখো তো, এখানে দেখো 12, কি দেখো 4×12 48, এই যে 48, ঠিক হয়ে গেল। আচ্ছা ঠিক একই রকমভাবে এইটা কি করতে পারবো? 36-এর ক্ষেত্রে 3, অর্থাৎ 4^³ করে বাইরে যদি আমি 12 রাখি, দেখো তো 3×12 36, মিলে যাচ্ছে না? অর্থাৎ এটার সঙ্গে এই দুটো পাওয়ারের সঙ্গে তো গুণের সম্পর্ক, তো আমার পাওয়ার একই রয়েছে। আচ্ছা ঠিক একই রকমভাবে এখানে 24-এর ক্ষেত্রে দেখো এখানে 2, অর্থাৎ 5² করে বাইরে যদি আমি 12 রাখি, দেখো 12×2 24, পাওয়ার একই থাকছে। এইবারে দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমার পাওয়ার হয়ে গেল কি? একই, অর্থাৎ 12 হয়ে গেল। এইবারে আমরা 2^5 মানে 2কে 5 বার গুণ। দেখো 2×2×2×2×2 কে 5 বার গুণ করলে কত হয়? 2×2 4, 4×2 8, 8×2 16, 16×2 32, তাহলে 32। এটাকে আমি 2^5কে 32^12 করতে পারি। আচ্ছা ঠিক একই রকমভাবে এইটা 3^4, তাহলে 3কে কবার গুণ? 4 বার গুণ। দেখো 3×3 9, 3×9 27, 27, 3 27 81, তাহলে পরে এখানে 81, এখানে 81^12 করতে পারবো। ঠিক একই রকমভাবে এইটা 4³ অর্থাৎ 4কে 3 বার গুণ, 4×4×4, দেখো 4×4 16, 4×16 কত? 64, অর্থাৎ এটা আমরা লিখতে পারি 64^12। ঠিক একই রকমভাবে 5² আর আলাদা করে গুণ করার দরকার নেই, 5×5 25, তাহলে 25^12। দেখো এবার আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড়। দেখো প্রত্যেক ক্ষেত্রেই বাইরে একই সংখ্যা রয়েছে, একই সূচক 12, এবং ভেতরের সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সবচেয়ে এখানে ছোট সংখ্যা কোনটা? 25, তারপরে 32, তারপরে 64, তারপরে 81। অতএব এই সবচেয়ে ছোট সংখ্যা এইটা, মানে এইটা। এখানে লিখব যেহেতু দেখো এইটা 25^12, তার চেয়ে বড় কোনটা? এটা লেস দ্যান লিখলাম, তার চেয়ে বড় কোনটা? এটা 32^12, তার চেয়ে বড় কোনটা? 64^12, তার চেয়ে বড়, সবচেয়ে বড় হচ্ছে 81^12। যেহেতু এইটা, অতএব দেখো লিখে দিয়েছি মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই।
তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে সবচেয়ে 25 টু দি পাওয়ার 12, মানে এইটা সমান কোনটা, এইটা 5 টু দি পাওয়ার 24, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে কোনটা 32, তাহলে এইটা মানে এইটা 2 টু দি পাওয়ার 60। তারপরে মানে কোনটা 64 টু দি পাওয়ার 12, 64 টু দি পাওয়ার 12 মানে কোনটা 4 টু দি পাওয়ার 36। আর সবচেয়ে 81 টু দি পাওয়ার 12 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে সেটা কোনটা 3 টু দি পাওয়ার 48। তো আমরা মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিলাম, হয়ে গেল উত্তর। এবার দেখো 4 নম্বর দাগের প্রমাণ করি। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমটা যে 4-এর 1 নম্বর দাগের অঙ্কটা আমরা প্রথমে সমাধান করব। তো দেখো অঙ্কটা আমরা খাতায় তুলে লিখে নিয়েছি। প্রমাণ করি মানে কি, এই বাম পক্ষ যেটা আছে সমান চিহ্নের ডান দিকে আছে ওটা ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষটা সমান ডান পক্ষ দেখাতে হবে, অর্থাৎ এইটার মান আমাকে 1 এটা দেখাতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা বাম পক্ষ হিসাবে এই বাম দিকে যেটা বিষয়টা রয়েছে পুরোটা লিখে নিলাম। এবারে এটার আমরা মান বার করবো, সেটা 1 হয় কিনা দেখে নিই। তো চলো এখানে সমান চিহ্ন দিলাম। এবারে দেখো এখানে কি আছে, প্রথমে a⁴ এবং a⁴r। আমরা ভাগের সম্পর্কের ক্ষেত্রে সূচকের নিয়মাবলী হিসাবে আমরা কি জানি না, একই বেস থাকলে কি হয় না, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। পাওয়ার অর্থাৎ সূচক বিয়োগ হয়ে গেলে a⁻³ হয়ে যাবে। বুঝতে পেরেছো, এখানে এ ভাগের সম্পর্কে রয়েছে, তাহলে এ বেস একই, অর্থাৎ পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, q - r হয়ে গেল। আর বাইরে কি রয়েছে p, এটাকে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে এখানে r আর p রয়েছে, তাহলে a⁻r - p হয়ে যাবে। আর বাইরে কি q, সেটাকে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে এখানে a⁻p a⁻q, তাহলে a⁻p - q হয়ে যাবে। আর বাইরে কি হচ্ছে, বাইরে আরটা থেকে যাবে। আচ্ছা, এবারে চলো পরের লাইনে দেখো এই যে পাওয়ারটা আছে এবং বাইরে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা আছে, এর মধ্যে কি গুণের সম্পর্ক আমরা সূচকের নিয়মাবলী যে শিখেছি সেটাতে জানি। তো দেখো a⁻, এই যে এর সঙ্গে আমরা যদি গুণ করে দিই, দেখো পি আর কিউবের সঙ্গে গুণ করলে pq, আর ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, এখানে মাইনাস দিয়ে দিলাম pr, দেখো সরাসরি করে দিলাম। আচ্ছা, তারপরে গুণ, এখানে দেখো a⁻, এখানে rq, তাহলে rq বা qr হিসেবেও রাখতে পারি, qr, আর মাইনাস এই যে মাইনাসটা এখানে pq হলো। ঠিক একই রকমভাবে এ লিখলাম এখানে দেখো pr গুণ করলে pr থাকছে, এখানে মাইনাস, কারণ আরও আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস কি হয়, মাইনাস qr হলো। এবারে দেখো প্রত্যেক ক্ষেত্রে এখানে বেস বা নিধান কি আছে, এ আছে, অর্থাৎ আর কি আছে, গুণের সম্পর্কে রয়েছে। গুণের সম্পর্কে যদি বেস একই থাকে তাহলে পরে আমরা জানি যে পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ হয়ে যায়। যেমন ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, তেমনি গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। তার মানে যেহেতু যোগ হয়ে যাবে, এই যে মাঝখানের যে চিহ্নগুলো একই রকম থাকবে, কোনো চোখ কান বন্ধ করে আমরা কিন্তু এটা করে দেবো। দেখো a⁻, এখানে pq করলাম মাইনাস pr যোগ qr মাইনাস pq যোগ এখানে pr মাইনাস qr। যেহেতু প্লাস সেই জন্য এই যে চিহ্ন কোনো কিন্তু পরিবর্তন হবে না, একই থাকবে, ওই জন্য আমি ব্র্যাকেটটাকে এটা কিছু দিলাম না। এবারে দেখো এখানে প্লাস pq রয়েছে আর এখানে মাইনাস pq আছে, আমরা কেটে দিতে পারি। আচ্ছা, এখানে মাইনাস pr আর এখানে প্লাস pr, তাহলে এটাও কেটে দিতে পারি। আচ্ছা দেখো প্লাস qr মাইনাস qr, এটাও কেটে গেল। তার মানে a⁻, এখানে কিছু রইল না, অর্থাৎ 0, a⁻0 মানে আমরা জানি 1 হয়ে যাবে। কেন, কারণ যদি বেসের পাওয়ারটা যদি 0 হয়, পাওয়ার যদি 0 বা সূচক যদি 0 হয়, সবসময় মান 1 হয়। এই 1 মানে কি, 1 মানেই হচ্ছে ডান দিকেরটা সমান, আমরা এটাকে আমরা লিখতে পারি ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিলাম। ওই জন্য এখানে লিখে দেব প্রমাণিত, কারণ এখানে দেখে বলেছিল যে প্রমাণ করি, যেহেতু আমরা প্রমাণ করছি সেই জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিয়ে আমরা প্রমাণিত কথাটা লিখে দেব। এবার দেখো 4 নম্বর দাগের 2-এরটা, এটাও যে অঙ্কটা রয়েছে এখানে কিন্তু সমান 1 হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। তো এই যে বাঁ দিকের সঙ্গে ডান দিকেও এটাকেও কিন্তু 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা এবারে সমাধান করি। তো দেখো 2 নম্বর দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি। ঠিক আছে, এই বাম পক্ষ সমান আমাকে 1 প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান এই বাম দিকের যে বিষয়টা ছিল সেটা আমরা লিখে নিলাম। এবারে এখানে সমান চিহ্ন দিলাম। তো দেখো এক্স, এখানে এক্স অর্থাৎ বেস সমান বা নিধান সমান, অর্থাৎ পাওয়ারগুলো ভাগের সম্পর্কে রয়েছে বলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে আগের অঙ্কের মতোই। ঠিক, তাহলে m - n করে দিলাম। ঠিক আছে, আর বাইরে যেটা ছিল সেটা লিখে দিলাম m
প্লাস এন ছিল বাইরে। আচ্ছা এবারে দেখো এক্স, এখানেও এক্স, তাহলে এক্স আর এন মাইনাস এল হয়ে যাবে। ঠিক আছে, ভাগের সম্পর্কের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে গেল, আর বাইরে ছিল এন প্লাস এল। ঠিক একই রকমভাবে এক্স এল মাইনাস এম হয়ে গেল ভাগের সম্পর্কের জন্য, আর বাইরে কি আছে এল প্লাস এম। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবারে চলো পরের লাইনে। এবারে এই যে পাওয়ারটা আছে আর বাইরের পাওয়ারটা আছে, কি আছে গুণের সম্পর্ক এদের মধ্যে, তাহলে পরে এক্স এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন করলাম। ঠিক একই রকমভাবে এক্স এখানে এন মাইনাস এল, আর এখানে এন প্লাস এল করলাম। ঠিক একই রকমভাবে এক্স এল মাইনাস এম, আর এটা এল প্লাস এম করলাম, হলো। এবারে দেখো এখানে এমকে যদি আমি এ ধরি আর এনকে যদি বি ধরি, তাহলে পরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর ফর্মুলা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এই ফর্মুলাটা আমরা জানি। তো সেখানে আমরা এটা এরকম করতে পারি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার করতে পারি। বুঝতে পেরেছ? এবারে দেখো ঠিক একই রকমভাবে এখানে এক্সের জায়গায় এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার করতে পারি। ঠিক একই রকমভাবে এখানে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার করতে পারি। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে এটা হলো। ঠিক আছে, এবারে চলো পরের লাইনে। প্রত্যেক ক্ষেত্রে দেখো বেস একই বা নিধান একই, প্রত্যেক ক্ষেত্রেই এক্স রয়েছে আর গুণের সম্পর্কে রয়েছে। গুণের সম্পর্কে থাকা মানে আমার পাওয়ারগুলো বা সূচকগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স লিখলাম, এখানে যোগ হয়ে গেলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যোগ এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। যেহেতু যোগ হচ্ছে সেজন্য পাওয়ারের যে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না। যোগ এখানে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, দেখো এখানে প্লাস এম স্কোয়ার আর এখানে মাইনাস এন স্কোয়ার কেটে গেল। আচ্ছা প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল। তাহলে পরে থাকছে কি এক্স টু দি পাওয়ার জিরো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো মানে আমরা ওয়ান, কারণ যদি আমার পাওয়ার জিরো হয় সবসময় তার মান হয়ে যায় ওয়ান। এইবারে ওয়ানটাই এখানে প্রমাণ করার দরকার ছিল, এটাই হচ্ছে ডান পক্ষ। দেখো লিখে দিলাম ডান পক্ষ আর ব্র্যাকেটে লিখলাম প্রমাণিত, কারণ আমাকে প্রমাণ করতে বলেছিল সেই জন্য প্রমাণিত কথাটা লিখে দিতে হবে। এবার দেখো 4-এর 3 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সেটা আমরা সমাধান করব। তো দেখো অঙ্কটি আমি খাতায় লিখে নিয়েছি। এখানে কি করতে হবে, বাম পক্ষ আছে ডান পক্ষ ওয়ান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো বাম পক্ষটা আমরা লিখে নিলাম। এবারে চলো সমান চিহ্ন দিলাম। এখানে দেখো এক্স এক্স ভাগের সম্পর্কে রয়েছে, তাহলে পরে কি হবে, পাওয়ার বা সূচকটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এটা করলাম, আর বাইরে কি আছে এটা একেবারে বয় করে দিচ্ছি, গুণের সম্পর্কে রয়েছে, একেবারে লিখে দিলাম এম প্লাস এন মাইনাস এল। ওকে, ঠিক একই রকমভাবে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, আর বাইরে যেটা আছে এর সঙ্গে গুণের সম্পর্ক একেবারে লিখে দিলাম এন প্লাস এল মাইনাস এম। ঠিক আছে, এটা কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন এল মাইনাস এম, আর বাইরে কি এটা আছে গুণের সম্পর্ক রয়েছে এল প্লাস এম মাইনাস এন, এটা একেবারে লিখে দিলাম। ওকে, এবারে চলো পরের লাইনে যাই। এবারে দেখো এইটার সঙ্গে এইটা গুণের সম্পর্কে আছে, এটা আমরা গুণটা সরাসরি করতে পারি, সরাসরি করলে গুণটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, গুণটা একটু ছোট হয়ে যাবে। তো কি করছি দেখো, এক্স টু দি পাওয়ার এই এম মাইনাস এন রয়েছে না, আর এখানে এম প্লাস এন রয়েছে, এটা যদি আমি আলাদা করে দিই তাহলে পরে আমরা একটা সূত্রে ফেলতে পারবো, গুণটা ছোট হয়ে যাবে। দেখো এম মাইনাস এনটা রাখলাম, তার সঙ্গে এম প্লাস এনটা রাখলাম, কারণ এর সঙ্গে প্রত্যেকটারই গুণ করতে হবে, এই গুণটা রেখে দিলাম। আর বাকি থাকলো কি মাইনাস এল, তাহলে এখানে মাইনাস এলটা আলাদা করলাম, এই মাইনাস এলের সঙ্গেও পুরো এই এম মাইনাস এনটার গুণের সম্পর্ক, তাহলে মাইনাস এলটাকে আলাদা রেখে এম মাইনাস এনটাকে এর সঙ্গে গুণের সম্পর্ক আকারেই রেখে দিলাম। বুঝতে পারলে কি না? দেখো দেখো এই যে এম মাইনাস এনের সঙ্গে এম প্লাস এনের যে গুণের সম্পর্ক সেটা আলাদা করলাম, আর মাইনাস এলের সঙ্গে এম মাইনাস এনের পুরো যে গুণের সম্পর্কটা রয়েছে সেটাকে আলাদা করে রাখলাম, মাইনাস এল রাখলাম, এম মাইনাস এনকে আলাদা গুণের সম্পর্ক আকারে রেখে দিলাম। বুঝতে পারলে? তাহলে আমার গুণটা কিন্তু ছোট হয়ে যাবে, কারণ এই যে বিষয়টা কিন্তু সূত্রে পড়ে যাবে। কি সূত্রে পড়ে যাবে আমি দেখাচ্ছি। আচ্ছা এই যে গুণটা এখানে লিখলাম, এবারে দেখো ঠিক একই রকমভাবে এই যে বিষয়টা করেছি এখানেও তাই করব। এখানে এন মাইনাস এল করবো, আর এন প্লাস এল এখানে করলাম, আর মাইনাস এম এর সঙ্গেও তো পুরো এই বিষয়টার গুণের সম্পর্ক, তাহলে মাইনাস এম
তার সঙ্গে এন মাইনাস এল এটাকে গুণের সম্পর্কে আকারে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে এখানে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম যেটা ছিল সেটা রাখলাম, আর এন এল প্লাস এম সেটা রেখে দিয়ে মাইনাস এন সেটা আলাদা রেখে তার সঙ্গে এল মাইনাস এম এর যে গুণের সম্পর্ক সেটা আলাদা করে রেখে দিলাম। কমপ্লিট। এবারে দেখো এই যে এমটাকে যদি এ ধরি এবং এনটাকে যদি বি ধরি তাহলে পরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলায় আমরা প্রত্যেকটা ফেলে দিচ্ছি। তার মানে এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার পেলাম, আর মাইনাস দেখো এই এল এর সঙ্গে এটা গুণ করে দেবো, ছোট্ট গুণ এটা আমরা খুব সহজেই করতে পারবো। দেখো মাইনাস এল এম, তাহলে এল এম করলাম, মাইনাসে মাইনাসে কি প্লাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস ভেতরে মাইনাস, তাহলে এটা গুণের সম্পর্ক, গুণের সম্পর্কে ক্ষেত্রে একই চিহ্ন থাকলে যোগ হয়ে যায় বা প্লাস হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এল এন এল এন করলাম, হলো, তাহলে গুণ কমপ্লিট হয়ে গেল। ঠিক একই রকমভাবে এখানে এক্স টু দি পাওয়ার এখানে এন মাইনাস এল এন প্লাস এল, তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার করলাম, আর এখানে এই গুণটা করে দিই, এই গুণটা দেখো মাইনাস এম এন আর মাইনাসে মাইনাসে প্লাস এম এল, এটাকে এম এল না করে এল এম করা ভালো, কারণ এলটা আগে আসে এমটা পরে আসে। ঠিক আছে, আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এবারে চলো এই জায়গাতে এখানে কি আছে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এন, তাহলে পরে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা মিটে গেল। এবার এইটা দেখো মাইনাস এম এই এন এল, তাহলে মাইনাস এন এল মাইনাসে মাইনাসে প্লাস এম এন হলো। এবারে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বেস এক্স 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 আছে, তাই না, বেস বা নিধান কি আছে এক্স আছে, তার মানে গুণের সম্পর্ক রয়েছে, অর্থাৎ পাওয়ারগুলো কি হয়ে যাবে সব যোগ হয়ে যাবে। তাহলে এক্স লিখলাম, এখানে যোগ হয়ে যাওয়া মানে এখানে যে চিহ্নগুলো রয়েছে কোনো কিন্তু পরিবর্তন হবে না, সেই জন্য সরাসরি একই রকম রেখে দিয়ে করে দিচ্ছি যোগ। দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন, ঠিক আছে, এখানে কি আছে প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম, ঠিক আছে। এবার এইটা প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। এবার দেখো প্রত্যেকটা প্লাস মাইনাস আকার আছে, সব কেটে যাবে। দেখো মাইনাস এম এন প্লাস এম এন কেটে গেল, মাইনাস এন এল এখানে এন এল এখানে তো একটা এন এল থাকবে, এটাকে এল এন যদি আমি করি তাহলে ভালো হয়, এল এন করে দিলাম। ঠিক আছে, এই জায়গাতে এল এন করলে ভালো, এলটা আগে আসে। ঠিক আছে, এই দেখো মাইনাস এল এন এখানে প্লাস এল এন, এখানে মাইনাস এল এম এখানে প্লাস এল এম, এখানে মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার এই যে এল স্কোয়ার, আর এখানে মাইনাস এল স্কোয়ার, সব কেটে গেল, তাই না। তো এবার দেখো এক্স টু দি পাওয়ার তাহলে কী থাকলো, জিরো থাকলো, আর আমরা জানি যে পাওয়ার যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমার মান হয়ে যাবে ওয়ান, আর এখানে ওয়ানটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ আমরা ডান পক্ষ পেয়ে গেলাম, সেটা ওয়ান লিখে দিলাম ডান পক্ষ। ঠিক আছে, এটাই সমান ডান পক্ষ, সমান চিহ্ন দিয়ে দেবো এখানে, আর যেহেতু এটা প্রমাণ করলাম সেই জন্য প্রমাণিত লিখে দিলাম ব্র্যাকেটে। ঠিক আছে, এবারে দেখো 4 নম্বর দাগের চারেরটা এই শেষ অঙ্কটা আমরা সমাধান করব। তো দেখো 4 নম্বর দাগের অঙ্কটি আমি খাতায় লিখে নিয়েছি এবং এটা ডান দিকে ওয়ান প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ যেটা ছিল সেটা আমরা লিখে নিলাম। এবারে চলো সমান চিহ্ন দিলাম। এবারে এই যে পাওয়ারটা আছে এর পাওয়ার কি আছে ভিতরে এবং বাইরে, এই পাওয়ার দুটোর কি গুণের সম্পর্ক, তাহলে গুণ করে দিই এ টু দি পাওয়ার 1 বাই কি লিখবো, যদি গুণ করে দিই এক এককে এক থাকে, আর নিচে এটা কি গুণের সম্পর্ক, তাহলে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড হয়ে গেল। আচ্ছা ঠিক একই রকমভাবে গুণ এ টু দি পাওয়ার এটা কি আছে এক এককে এক, উপরে এক থাকছে আর নিচে এটা গুণের সম্পর্ক, তার মানে ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস এক্স হয়ে গেল। ঠিক একই রকমভাবে এ এখানে দেখো এক এককে এক, উপরে হচ্ছে এক আর নিচে থাকছে কি জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই হলো। এবারে আমরা
দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বেস বা নিধান হচ্ছে a, তাহলে পাওয়ারগুলো গুণের সম্পর্কে থাকার জন্য পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সেই যোগটাই করে দিই, a রাখলাম, দেখো এখানে রাখলাম 1, নিচে হচ্ছে x মাইনাস ওয়াই আর x মাইনাস জেড। আচ্ছা যোগ 1 y মাইনাস জেড আর y মাইনাস এক্স, যোগ উপরে 1 জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই হলো। এইবারে এখানে দেখো এক্স মাইনাস জেড আর এখানে দেখো জেড মাইনাস এক্স, মিলছে না। সেই জন্য প্রত্যেক ক্ষেত্রে এই যে মেলানোর জন্য প্রত্যেক ক্ষেত্রে এরকম আছে, কিন্তু এখানে দেখো ওয়াই মাইনাস এক্স আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, তাই না, আলাদা। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা এখানে একটা করে মাইনাস, দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস কমন নেব। দেখো কি করছি, এখানে এ রাখলাম, এখানে 1 রাখলাম আর নিচে এক্স মাইনাস ওয়াই রাখলাম, আর এখানে আমরা প্রত্যেক ক্ষেত্রে মাইনাস কমন নেব। দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস কমন নিলে ভিতরেরগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস কমন নেওয়া মানে ভিতরে হয়ে যাবে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস জেড হয়ে যাবে। সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, মাইনাস এক্স আর প্লাস জেড, তার মানে জেডটাকে প্রথমে রাখলাম, তাহলে জেড মাইনাস এক্স করে দিলাম, আর যে মাইনাসটা কমন নিয়েছিলাম সেটা উপরে 1-এর আগে লিখে দিলাম। বুঝতে পেরেছো? প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা একই রকম করব। অর্থাৎ এখানে -1 করলাম, এই মাইনাসটা কিসের জন্য, ওয়াই মাইনাস জেড তো যা ছিল তাই রাখলাম, এইখানে যে মাইনাসটা কমন নিয়েছিলাম সেটা কিন্তু এখানে লিখে দিলাম। মাইনাস কমন নিলে ভিতরটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এক্সটা প্লাস হয়ে যাবে আর প্লাস ওয়াইটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখানে প্লাস রাখলাম, ঠিক একই রকমভাবে এখানে -1 করলাম, এই মাইনাসটা কিসের জন্য, জেড মাইনাস এক্স তো যা ছিল তাই, এখানে যে মাইনাসটা কমন নিয়েছিলাম সেটা এখানে, মাইনাস এখানে কমন নেওয়ার জন্য এর ভেতরেরটা মাইনাস ওয়াই হয়ে যাবে প্লাস ওয়াই আর প্লাস জেড হয়ে যাবে মাইনাস জেড। দেখো বুঝতে পেরেছো কিনা? এইবারে দেখো, যদি বুঝতে অসুবিধা হয় একটু ধীরে ধীরে দেখো, স্কিপ মানে আবার পুনরায় দেখবে, তাহলে বুঝতে পারবে। এবারে দেখো এ লিখলাম, এবারে প্রত্যেক ক্ষেত্রেই এখানে আমি এই যে ভিতরটায় যা আছে লসাগু করব, তো ভগ্নাংশের যোগ বিয়োগ যেহেতু, তো লসাগু করলে দেখো যেখানে এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই আছে, দুটো আছে না, দুটোর জন্য একটা নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখলাম। তো এখানে জেড মাইনাস এক্স, এখানে দেখো জেড মাইনাস এক্স আছে, দুটোর জন্য একটা নিলাম, জেড মাইনাস এক্স করলাম। আর এখানে দেখো ওয়াই মাইনাস জেড আর এখানেও দেখো ওয়াই মাইনাস জেড, দুটোর জন্য একটা নিয়ে নিলাম। হলো, দেখো 6টা ছিল, তার মধ্যে 3টে এখানে চলে এলো। এইবারে এই বিষয়টাকে আমরা ভাগ করবো এটা দিয়ে, আবার এই বিষয়টাকে এটা দিয়ে ভাগ করবো, এরকম করে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করি। তো দেখো এই বিষয়টা ভাগ করলে দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, এখানে জেড মাইনাস এক্স, তাহলে মানে থাকছে কোনটা, এই দুটো কেটে গেল, তাহলে থাকছে কোনটা, এইটা, তাহলে এইটার সঙ্গে এই ওপরেরটার গুণ হয়ে যাবে, অর্থাৎ -1 তার সঙ্গে ওয়াই মাইনাস জেড গুণ হয়ে গেল। ঠিক আছে, তারপরে এখানে দেখো প্লাসে মাইনাসে এখানে মাইনাসই হয়ে যাবে, -1 হয়ে গেল। আচ্ছা এখানে দেখো ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই কেটে গেল আর ওয়াই মাইনাস জেড কেটে গেল, থাকছে পড়ে কোনটা, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্সের সঙ্গে এটা গুণ, অর্থাৎ এখানে করব জেড মাইনাস এক্স। ঠিক একই রকমভাবে প্লাস মাইনাসে মাইনাস, এখানে -1 করলাম। আচ্ছা এবারে দেখো জেড মাইনাস এক্স কেটে গেল, ওয়াই মাইনাস জেড কেটে গেল, থাকলো কোনটা, এটা এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। এবারে পরের লাইনে দেখো আমরা গুণ করে দিই, এ টু দি পাওয়ার, এখানে যদি আমরা গুণ করি, নিচে রয়েছে এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড, উপরে দেখছে -1 ওয়াই, তাহলে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড, এখানে দেখো মাইনাস জেড মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এখানে দেখো মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। এবারে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, অর্থাৎ কি পেলাম, এ টু দি পাওয়ার 0 আর নিচে এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড পেলাম। তাহলে 0কে যদি আমরা যে কোনো দিয়েই ভাগ করি না কেন সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, সেটা 0 হয়ে যায়, অর্থাৎ কি পেলাম, এ টু দি পাওয়ার 0। আর এ টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার বা সূচক যদি 0 হয় সেটার মান হয়ে যায় কি 1, আর সেটাই আমাকে এখানে প্রমাণ করতে বলেছিল। তার মানে আমরা কিন্তু ডান পক্ষ পেয়ে গেছি, তাই না? তো আমরা এখানে লিখে দেবো সমান ডান পক্ষ, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল, সেই জন্য লিখে দিলাম প্রমাণিত। তো আজকে এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 2 এর
যে 5 নম্বর দাগের অঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু আমরা শুরু করব। তো এর আগের ভিডিও যারা দেখোনি তার সেখানে আমি ডেসক্রিপশন বক্সে এবং ইন্ডি স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে এবং পরের ভিডিও যারা পেতে যাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে দেখো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।